নমস্কার, সবাই কেমন আছেন? আজ প্রয়াসের তৃতীয় এপিসোডের গল্প শুরু হচ্ছে। গল্পটা অষ্টাবক্র মুনির। আজকের নিবেদন অষ্টাবক্র মুনির গল্প। জনক রাজা একবার ঘোষণা করলেন, আমি গুরুর জন্য একটি আসন পেতেছি ওই উঁচুতে। যিনি আমার গুরু হবার উপযুক্ত তারই জন্য এই আসন। এই সভাতে যদি কেউ সেই রকম মানুষ থাকেন, তিনি গিয়ে আসনটি গ্রহণ করুন। প্রসিদ্ধ জ্ঞানী জনক রাজা সভা ডেকেছেন বলে কথা। প্রকৃত বুদ্ধির ভিত্তিতে উদ্ভাসিত তার মুখমণ্ডল, তার গুরু হবার উপযুক্ত কে আছেন যে ওই আসনে বসবেন? তাই সভা নিস্তব্ধ। অগণিত লোক সবাই বসে আছেন, যেন কাঠের পুতুল। নিস্তব্ধভাবে কিছুক্ষণ কাটল। তারপর দর্শক অথবা শ্রোতাদের মধ্য থেকে একজন বিকলাঙ্গ ব্যক্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ক্রমশ রাজার দিকে এগোতে লাগলেন। সকলে তো অবাক। বিকলাঙ্গ এই ব্যক্তির কি আশ্চর্য সাহস এবং ধৃষ্টতা! সভার বেশিরভাগ মানুষ অবজ্ঞা ভরে দেখতে লাগলো। কেউ কেউ তার কথা শুনেছেন, যারা শুনেছেন তারা চুপ করে রইলেন। দর্শক মণ্ডলী ভাবছেন, ব্যাপারখানা কি, দেখা যাক কোথায় গড়ায়। যিনি উঠেছেন এবং এগিয়ে চলেছেন, তিনি আসলে একজন উন্নত মানের প্রসিদ্ধ ঋষি। তিনি বিকলাঙ্গ, দেহের 8টি জায়গায় তিনি বাঁকা, তাই তিনি অষ্টাবক্র মুনি। এদিকে তিনি এগোতেই একটা গুঞ্জন শোনা গেল। কেউ কেউ ফিক ফিক করে হাসতে লাগলো, কেউ কেউ বলল, পাগল আর কি। কেউ কেউ ফোড়ন কাটল, বুড়োর ভীমরতি ধরেছে, আর কিছুই নয়। তারপর সকলকে অবাক করে দিয়ে ঋষি অষ্টাবক্র মুনি কোনো রকমে কষ্টে সৃষ্টে মঞ্চের উপর উঠে সবাই হাসির রোল দেখতে লাগলেন। লোকের হাসির আর মন্তব্য লক্ষ্য করে অষ্টাবক্রজি মঞ্চের উপর থেকে মেঘ গম্ভীর স্বরে বললেন, তোমরা সবাই চামার এবং কসাই ছাড়া আর কিছুই নয়। তারপর সকলেই বলা বলি করতে লাগলো, ইনি যত বড় ঋষি হন না কেন, আমাদের চামার বা কসাই বলার অধিকার এনাকে কে দিয়েছে? আমরা কি কসাই? মহারাজা জনকের কাছে আমরা নালিশ জানাচ্ছি। আমাদের বুঝিয়ে দেওয়া হোক কেন এরকম মন্তব্য করা হলো। মহারাজা হাত নেড়ে সকলকে শান্ত করলেন। তারপর ঋষির দিকে তাকিয়ে করজোড়ে বললেন, হে মহাত্মন, যখন আপনি এই আসন পরিগ্রহ করেছেন, তখন আপনি নিশ্চয়ই আমার গুরু হবার উপযুক্ত। কিন্তু এখন আপনি অনুগ্রহ করে সবাইকে বুঝিয়ে দিন কেন আপনি এই রকম কথা বললেন। এরা কেনই বা চামার অথবা কসাই? আপনি জ্ঞানী মানুষ, নিশ্চয়ই ব্যর্থ কথা বলেননি। অবশ্যই কোনো কারণ আছে। আপনি বুঝিয়ে দিলে এরা সকলে শান্ত হবে। তোমরা চামার এই জন্য যে তোমাদের দৃষ্টি দেহের উপর ভাগে, চামড়ার দিকেই তোমাদের লক্ষ্য, অভ্যন্তরে তোমাদের দৃষ্টি যায় না। তাই তো তোমাদের নানা রকম বৃথা মন্তব্য। আবার তোমাদের কসাইও বলেছি প্রায় ওই একই কারণে। হাড় মাংসের উপর তোমাদের দৃষ্টি নিবদ্ধ, অন্তরকে তোমরা দেখতে পাও না, তাই মাংসের কথা চিন্তা করো। এই কারণেই তো তোমাদের বলেছি কসাই। ঋষির মুখ থেকে এই ভাবগম্ভীর বাক্য শুনে সকলে মাথা নত করে কথাটাকে ভাবতে লাগলো। ঋষি অষ্টাবক্র তারপর রাজাকে লক্ষ্য করে বললেন, হে রাজন, আমাকে গুরু বলে স্বীকার করলে আমাকে কিছু গুরু দক্ষিণা দেওয়া তোমার কর্তব্য। প্রথমেই দক্ষিণা দাও। আমার কাছে
এই রীতি। রাজা জনক বললেন, কি দক্ষিণা দেব? আদেশ করুন, স্বর্ণ দেব না অন্য কোনো ধনরত্ন? যা বলবেন তাই দেব। আমার কোষাগার আপনার জন্য উন্মুক্ত। ঋষি বললেন, তোমার নিজস্ব কোনো বস্তু থাকলে তাই আমাকে প্রদান করো, অন্য বস্তু নিতে আমি চাই না। রাজা জনক ভাবলেন, যাকে গুরু বলে মেনে নিয়েছি তাকে আমি কি দেব? আমার নিজস্ব কি বস্তু আছে যে তাকে আমি দেব? ধনরত্নের কথা বাদ দিলাম, এই শরীরটাও তো আমার নয়। আমি মরে গেলে এই শরীরটাও তো সঙ্গে যাবে না। আমার বলতে কি আছে? আমার বলতে তো কিছুই নেই। গল্পটি এখানেই শেষ। রাজা জনক খুব জ্ঞানী ছিলেন, কিন্তু শত জ্ঞান থাকা সত্ত্বেও তার অহংকারজনিত মোহ যায়নি। তাই তিনি তার ধনরত্ন কোষাগার উন্মুক্ত করে মুনিকে দিতে চান তখন ওই সব সম্পত্তি প্রদানের সময় আমার শব্দটি ব্যবহার করেন। এক্ষেত্রে গীতার 3 অধ্যায়ের 27 নম্বর শ্লোকটি আমরা মনে করতে পারি। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতোভাবে সকল প্রকার কর্ম মন ও বুদ্ধির দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকার বশে মূঢ় ব্যক্তি মনে করেন আমি কর্তা। জনক রাজা গুরু অষ্টাবক্র মুনির প্রসাদে অর্থাৎ প্রসন্নতায় তার জন্য জগতে যে কিছুই নেই সেই হারিয়ে যাওয়া জ্ঞানটি তিনি ফিরে পান এবং বলেন, এই জগতে তো তার বলতে কিছুই নেই। তার সেই হারিয়ে যাওয়া স্মৃতিতে আবার জাগ্রত হয় পরম সত্য যে তিনি এই জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু আছে তা জগতেই পড়ে থাকবে, তার নিজের বলতে কিছু নেই। এক্ষেত্রে আমরা গীতার 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকটি মনে করতে পারি। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে অচ্যুত ভগবান, তোমার অনুগ্রহে আমার অহংকার রূপ মোহ দূর হয়েছে, আমার আত্মস্মৃতি ফিরে পেয়েছি, কর্তব্য কর্মে মন স্থির করেছি। এখন আমার মনে আর কোনো সংশয় নেই, তুমি যা বলবে আমি তাই করব। রাজা জনক তার মোহজনিত অজ্ঞতা তথা অহংকার তার গুরু অষ্টাবক্র মুনির চরণে এইভাবে দক্ষিণা হিসেবে প্রদান করেন, যা এই গল্পের শেষ কথা বুঝিয়ে দিচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।